আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমোদা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসে এমন 20টা অঙ্ক নিয়ে আলোচনা করব। ধারাবাহিক এপিসোডের এটাও একটা ক্লাস, তো আপনারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নেবেন এই ভিডিওটা দেখা শেষ করে। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আপনাদের ভিডিওটা দেখতে হবে, তাহলে চাকরির প্রস্তুতি আপনারা খুব ভালোভাবে গণিত অংশের নিতে পারবেন। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো শুরুতেই দেখেন, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? এই ধরনের অঙ্ক করার জন্য সুপার শর্টকাট মেথড রয়েছে। আমি যদি সেই মেথডটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি যে কিভাবে কাজ করে মেথডটা, তাহলে আপনারা এই শর্টকাট মেথডটা একটু শিখে রাখেন। মেথডটা কি? মেথডটা হচ্ছে, যেহেতু আমাদের বলা হচ্ছে যে 100 টাকায় 10টি ডিম কিনে, তার মানে এই 10টা ডিম হচ্ছে ক্রয় মূল্য, মানে ক্রয়, মানে 10টি হচ্ছে ক্রয়, আর 8টি ডিম বিক্রয় করা হয়েছে, তার মানে এটা হচ্ছে কি? বিক্রয়। তাহলে বলেন তো দেখি, দুই জায়গাতেই টাকার ফিগারটা সেম কিনা? নিশ্চিতভাবেই সেম। তার মানে এখানেও 100, এখানেও 100, এই জন্য এই টাকার ফিগার দুটা আমরা এখান থেকে হিসাবে ধরবো না। তাহলে 100 টাকায় 10টি কিনেছি এবং 100 টাকায় 8টি বিক্রি করেছি। আচ্ছা বলেন তো দেখি, লাভ হয়েছে না লস হয়েছে? নিশ্চিতভাবেই বলা যায় লাভ হয়েছে। তার মানে আমি বেশি করে কিনেছি কেনার সময়, আর বিক্রি করার সময় কম করে বিক্রি করেছি, তার মানে লাভ হয়েছে। তাহলে লাভ বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন কত? গুণন হচ্ছে 100। তাহলে বলেন তো ক্রয় কত? ক্রয় হচ্ছে টাকায় 10টা, তার মানে 10 দিয়ে দিলাম, মাইনাস বিক্রয় হচ্ছে মানে 100 টাকায় 8টা, তার মানে 8 দিয়ে দিলাম, ভাগ বিক্রয় হচ্ছে 8, গুণন কত? 100। এখন বলেন তো দেখি, এই যে 10 থেকে যদি 8 বাদ দেই তাহলে কত থাকে আমাদের? তাহলে থাকে কিন্তু 2, নিচে থাকে 8, গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 4 2 8, 4 দিয়ে যদি এটাকে কাটি 4 25 100, তাহলে কত শতাংশ? 25% হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ গ নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে কিন্তু রাইট। তো খেয়াল করেন, এই অঙ্কটা আমরা কিন্তু খুব সহজেই করে ফেললাম, যেহেতু টাকার ফিগার দুইটা কি রয়েছে? সমান রয়েছে। কিন্তু যদি টাকার ফিগার দুটো সমান না থাকে তখন কি হবে? আমরা এ ধরনেরও একটা অঙ্ক একটু পরেই করব। তো দেখেন, এরপরে আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা খেয়াল করেন, এটা শতকরার একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। খুবই সহজ অঙ্ক। বলা হচ্ছে কি যে 12 এর কত শতাংশ 18 হবে? আমি আবার বলছি, 12 এর কত শতাংশ 18 হবে? তো আমরা ধরলাম যে 12 এর x শতাংশ হচ্ছে 18, আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এরকম যে 12 এর কত শতাংশ, তার মানে আমরা লিখব 12 এর x শতাংশ ইকুয়াল কত হবে? 18 হবে। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল। এবার আমরা করব কি, 12 এর, বলেন তো x% মানে কি? উপরে x, তার নিচে কত? 100, তাহলে ইকুয়াল হচ্ছে 18। এখন এই 12 তো উপরের সংখ্যা, তাই না? আবার আমরা কাটাকাটিও করতে পারি। কিভাবে কাটাকাটি করতে পারি? তাহলে দেখেন, 3 4 12, 4, তাহলে 4 25 100, 25, তার মানে কি থাকতেছে উপরে? 3x, আর নিচে কত? 25, তাহলে ইকুয়াল হচ্ছে 18। এখন আমরা আর গুণ বা বজ্রগুণ করব, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। তাহলে বা x দিয়ে 3x দিয়ে 1কে গুণ করলে কত হয়? 3x, ইকুয়াল এইদিকে 25 গুণন 18, যা আছে আমরা তাই রাখলাম। তাহলে বা আমরা বলতে পারি x ইকুয়াল উপরে হচ্ছে 25 গুণন 18, তার নিচে কত? তার নিচে 3, তাহলে 3 6 18, 6, তাহলে 6 25-এ কত হয়? সুতরাং x ইকুয়াল টু আমরা বলতে পারি 6 25-এ হচ্ছে 150। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট। ওকে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, প্রথমে যে আমি অঙ্কটা করেছি সেই অঙ্কটার আদলেই এই অঙ্কটা, তবে টাকার ফিগার দুটো এক্ষেত্রে সমান নয়। আমরা কিন্তু সমান করে নিয়ে তারপর অঙ্কটা করব। বলা হচ্ছে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 45%, 48.50%, 52.75%, নাকি 56.25%? এখন আমরা একটা বিষয় এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করব যে কি বলেছে, 4 টাকায় কিনেছে 5টা আর 5 টাকায় কিনেছে 4টা। এখন আমাদের টার্গেট হবে, এই যে দেখেন, আমাদের টার্গেট হবে এই যে টাকার ফিগার দুটো রয়েছে, এই যে 4 আর এই যে 5, এই দুটোকে আমাদের সমান বানাতে হবে। তো আমরা কি করব? আমরা দেখব যে এই দুটো সমান বানানোর জন্য আমি কি করতে পারি, আমি একটু মানে ক্রয় বিক্রয়টা একটু কম বেশি করতে পারি। কিভাবে কম বেশি? মানে হিসাবটা ঠিক রেখে আমি কম বেশি করব। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি এখানে 4 টাকার জায়গায় আমি যদি চিন্তা করি যে 8 টাকায় কয়টা পাবো? আমি 8 টাকায় পাচ্ছি 10টা।
আবার যদি আমি চিন্তা করি 16 টাকায় কয়টা পাবো, 16 টাকায় আমি কিন্তু পাবো 20টা। ওকে, আবার যদি আমি চিন্তা করি 20 টাকায় কয়টা পাবো, তাহলে দেখেন 20 টাকায় আমি কিন্তু পাবো, যেহেতু 4-এর জায়গায় আমি 20 বসাচ্ছি, 20 টাকা, তাহলে কয় গুণ বাড়তেছে, 5 গুণ, তাহলে 20 টাকায় আমি 25টা পাবো। আমি একটু পরেই বলতেছি যে কেন আমি 20 হিসাব করলাম, কেন আমি 16, 12, 8 এগুলো হিসাব করলাম না। ওকে, তাহলে 4 টাকায় আমি 5টি পাচ্ছি। তদ্রূপভাবে আপনি যদি 20 টাকা দিয়ে এক জিনিস কেনেন তাহলে 20টা পাবেন একইভাবে। এবার আসেন, আবার 5 টাকায় যেহেতু 4টি পাচ্ছি, আমি যদি এবার 20 টাকার জিনিস কিনি তাহলে বলেন তো কয় গুণ বাড়তেছে, এটা 4 গুণ, তাহলে কতটি পাবো, 16টি পাবো। তার মানে আমি এটা ক্রয় করেছি আর এটা বিক্রয় করেছি। এইবার দেখেন টাকার ফিগার দুটো কিন্তু সমান হয়ে গিয়েছে, যে 20 টাকায় 20 টাকায়। এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা তাহলে সূত্রটা প্রয়োগ করে দিতে পারি, যেহেতু 20 টাকায় 25টা কেনা আর 20 টাকায় যেহেতু 16টা বিক্রয় করা, তার মানে আমি সূত্র ফেলে দিতে পারি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন কত, 100। আচ্ছা, তাহলে ক্রয় কয়টা, 25টা, তাহলে 25 দিলাম, মাইনাস বিক্রয় কয়টা, 16টা, 16 দিলাম, ভাগ বিক্রয় মানে 16, গুণন কত, 100। তাহলে আমি যদি 25 থেকে 16 বাদ দিই থাকে 9 ভাগ 16 গুণন হচ্ছে 100। এবার যদি কাটাকাটি করি 4 4-এ 16, 4 25-এ 100, তাহলে উপরে 9 25-এ কত হয়, 8 25-এ 200, 9 25-এ 225, 225-কে কত দ্বারা ভাগ করব, 4 দ্বারা। তাহলে আমি ভাগ করি একটু, 4 4 5-এ 20, থাকলো কত 2, কাটে নামালাম আমরা 5, তাহলে 4 6 কত 24, থাকলো কত 1, দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, 4 2 8, তাই না, 56.2 আসছে। আমরা যদি ভাগটা কমপ্লিট করি, নিচে যেহেতু জায়গা নেই আমি করলাম না, 56.25 আমাদের চলে আসবে। তার মানে ঘ নম্বর অ্যান্সারটা রাইট। আমি এখানে বলতে চেয়েছিলাম যে কেন আমি 20 ধরলাম। খেয়াল করবেন যে এখানে যে 4 টাকা রয়েছে, এখানে যে 5 টাকা রয়েছে, এই দুটো আপনারা মনে মনে গুণ করবেন, 4 5-এ কত 20, অর্থাৎ কোথায় গিয়ে এটা এবং এটা টাকার ফিগার দুটো মিলে যায়। আপনি চাইলে এটাকে আরও বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 4 আর 5-এর লসাগু করে দেখতে পারেন, 4 আর 5-এর লসাগু কত হয় 20, এই 20কে আপনারা মেলাই দেবেন, যে 4 টাকায় যদি আমি 5টা পাই তাহলে 20 টাকায় কয়টা পাবো, 25টা, আবার 5 টাকায় যদি আমি 4টা পাই তাহলে 20 টাকায় কয়টা পাবো, 16টা। বাস এইভাবে কিন্তু হিসাবটা সমান করে আপনারা অঙ্কটা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারেন। একটু প্রবলেম মনে হতে পারে আপনাদের, কিন্তু যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট ওয়ে এই ধরনের অঙ্ক করার জন্য। ওকে, আমরা যেহেতু দীর্ঘদিন ধরে পড়াই, সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি যে কোন ওয়েতে এগুলে অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করা সম্ভব। ওকে, আমার একটা ম্যাথের বেসিক কোর্স রয়েছে, আপনারা অনেকেই জানেন। সেই কোর্সে হচ্ছে আমি ছাত্রছাত্রী ভর্তি নিয়ে থাকি, মাত্র 510 টাকা আপনারা ব্যয় করে সেই কোর্সটা আমার কাছে করে ফেলতে পারেন, এবং এটা হচ্ছে স্পেশাল ব্যাচ, এই জন্য অফার প্রাইজে 510 টাকায় চলছে। এবং আরেকটা রেগুলার ব্যাচ রয়েছে আমার, একেবারেই ম্যাথ যদি আপনারা একেবারে জিরো লেভেল থেকে শুরু করতে চান তাহলে এই রেগুলার ব্যাচের ফি কিন্তু 2000 টাকা। আপনারা অফার ব্যাচেই ভর্তি হয়ে যান, যদি আপনাদের ভালো লাগে আমার করানোর স্টাইল বা আমার বোঝানোর স্টাইল, যদি আপনারা ভালো কিছু সার্ভিস পান তাহলে পরবর্তী সময় এই ব্যাচে আপনারা শিফট হয়ে যাবেন, এবং এই ফিটা আমি এখান থেকে বাদ দিয়ে তারপর হচ্ছে মানে 510 টাকা এখান থেকে মাইনাস করে যত আসে 1490 টাকা আমি আপনাদের কাছে ফি নিয়ে আপনাদের স্পেশাল ব্যাচ শেষ করে আমি রেগুলার ব্যাচে আপনাদেরকে ভর্তি নেব। তো এই অফার ব্যাচে আপনারা সবাই ভর্তি হয়ে যান। সামনে যেহেতু বিসিএস এর ডেট দিয়ে দিয়েছে, এরপরে হচ্ছে নিবন্ধন পরীক্ষার ডেট হয়ে গিয়েছে, প্রাইমারির বিভিন্ন ধাপের পরীক্ষাগুলোর ডেট হয়ে গিয়েছে, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের যে জবগুলো রয়েছে সেগুলোর কিন্তু অনেকগুলো ডেট হয়েছে। আপনারা চাইলে কোর্সে জয়েন করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে 01642702760, এই নাম্বারটা আপনারা সেভ করে নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে 10 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা নাকি 8 ঘন্টা। এই ধরনের অঙ্ক যদি আমরা ডিটেইলস করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো আমরা একটা নিয়ম আপনাদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছি, আমি আরও একবার আলোচনা করে দিচ্ছি। এই লঞ্চ এবং স্রোতের গতিবেগ সংক্রান্ত যে অঙ্ক রয়েছে এগুলোর ক্ষেত্রে আমরা লিখব লঞ্চ বা নৌকা, এরপরে আমরা লিখব স্রোত। আচ্ছা বলেন তো, স্রোত একটা পজিটিভভাবে কাজ করে এবং স্রোত একটা নেগেটিভভাবে কাজ করে কিনা? অবশ্যই অবশ্যই, কারণ কি, এটা হচ্ছে অনুকূলের স্রোত যেটা পজিটিভ, আর এটা হচ্ছে প্রতিকূলের স্রোত যেটা নেগেটিভ। তাহলে লঞ্চ আর স্রোত একসাথে মিলে
যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় কার্যকরী গতিবেগ, তাই না? তার মানে অনুকূলে গতিবেগ হচ্ছে এই লঞ্চ প্লাস স্রোত। আর প্রতিকূলে গতিবেগটা কি বলেন তো দেখি? লঞ্চ মাইনাস স্রোত। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা। এবার দেখেন, বলা হচ্ছে কি লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার, তার মানে লঞ্চের গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার, এবং বলা হচ্ছে স্রোতের গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। এই পর্যন্ত আমরা আসলাম। এবার বলেছে নদী পথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, তার মানে একবার 48 কিলোমিটার রাস্তা যাইতে হবে, আরেকবার 48 কিলোমিটার রাস্তা ফিরে আসতে হবে। তার মানে যাওয়ার সময় আমরা ধরলাম অনুকূলে যাব, আর ফিরে আসার সময় আমরা কিসে আসব? প্রতিকূলে ফেরত আসবো। ওকে, এই 48 মোট 96 কিলোমিটার রাস্তা। এবার আমরা দেখি যে অনুকূলে কার্যকরী গতিবেগ কত আর প্রতিকূলে কার্যকরী গতিবেগ কত। তো আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চটা চলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোত যায় 6 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কার্যকরী গতিবেগ 24 কিলোমিটার পার আওয়ার। নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর লঞ্চ চলে 18 কিলোমিটার আর স্রোত তাকে বাধা প্রদান করে, যেহেতু মাইনাস স্রোত, বাধা প্রদান করে 6 কিলোমিটার। তার মানে কার্যকরী গতিবেগ প্রতিকূলে 12 কিলোমিটার পার আওয়ার, মানে 18 থেকে 6 বাদ। তার মানে আমরা এই দুটো জিনিস পেয়ে গেলাম, এই দুটো দিয়েই কিন্তু আমরা অঙ্ক করে ফেলবো। এবার দেখেন, তাহলে 48 কিলোমিটার রাস্তা যখন আমি যাচ্ছি তখন আমার সময় লাগবে 24 কিলোমিটার পার আওয়ারে 2 ঘন্টা। আবার যখন 48 কিলোমিটার রাস্তা আমি প্রতিকূলে ফেরত আসতেছি তখন গতিবেগ তো অনেক কম, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 48 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগবে 4 ঘন্টা, কেননা 4 12 48, তাহলে 4 আর 2 6 আওয়ার্স আমাদের সময় লাগবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ। দেখেন, এভাবে যদি বুঝতে পারেন অঙ্ক, তাহলে কিন্তু অনায়াসেই এই ধরনের অঙ্কগুলো আপনারা করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? 15%, 10%, 12% নাকি 11%? তো এই ধরনের অঙ্ক আমরা ইতিপূর্বে করেছি এবং আমি আরও একবার আপনাদের এই সংক্রান্ত প্রশ্নের সূত্র লিখে দিচ্ছি। এটা চাইলে আপনারা শতকরার অঙ্ক ধরতে পারেন, চাইলে আপনারা সেটের অঙ্কও ধরতে পারেন। তো আমরা এই সূত্রটা জানি, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, অল SINGLE সিঙ্গেল মাইনাস অল বোথ BOTH প্লাস হচ্ছে নান। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান। এখানে টোটাল কত? যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটাল হচ্ছে 100%। অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে পাশ করেছে যারা, তারা। তাহলে 80% গণিতে আর 70% বাংলায় পাশ করেছে, তার মানে 80 আর 70 যোগ হবে। মনে রাখবেন অল সিঙ্গেল যেগুলো আছে সেগুলো যোগ হয়। তাহলে আমরা 80% প্লাস 70% এই দুটো যোগ করে দিলাম। এরপর মাইনাস রয়েছে অল বোথ, অল বোথ মানে উভয় বিষয়ে পাশ। তাহলে উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে অল বোথের মান 60%, প্লাস নান, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, তার মানে নান হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে 100 ইকুয়াল 70 থেকে যদি 60 যায় তাহলে 10, 80 আর 10 কত? 90, প্লাস হচ্ছে নান। তাহলে সুতরাং এন বা নানের মান আমরা বের করতে পারি, 100 থেকে 90 বাদ দিলে কত হয়? 10। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট। ওকে, একই অঙ্ক আমি বারবার করে দিচ্ছি, 2-4টা ভিডিওতে আমি পাশাপাশি রাখছি অঙ্কগুলো, কেননা আপনাদের যেন প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয় এবং প্রত্যেকটা ভিডিওতে কিছু নতুন অঙ্ক, কিছু পুরাতন অঙ্ক মিক্স করে আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো অবশ্যই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে অঙ্কগুলো করতে থাকবেন এবং পাশাপাশি আপনাদের যে বই রয়েছে, যে বইই থাকুক না কেন আপনাদের কাছে, সেখান থেকে আপনারা সমগোত্রীয় অঙ্ক প্র্যাকটিস করবেন, যাতে করে আপনাদের এই নিয়মগুলো আর আপনারা ভুলে না যান। ঠিক আছে, এরপর আমি পরেরটাতে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? 9, 12, 10, 18। আপনারা অবশ্যই এই অঙ্কটা করবেন এবং করার পরে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে অ্যান্সারটা কত হলো। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? কি বলা হচ্ছে? 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? তো এই অঙ্ক করার জন্য আমরা একটা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করতে পারি। তো তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো আমরা লিখি। সংখ্যাগুলো কি? 1, 1-এর পরে কত? 3, 3-এর পরে 5, এরপরে 7, 9, 11, 13, 15, 17,
19। তাহলে কত পর্যন্ত হলো? 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো আমরা পেলাম। এবার এগুলো আমরা যোগ করব। তাহলে 9 আর 7 16, 16 আর 5 21, 22 23 24 25, 26 27 28 29 30 31 32 33 34, 35 36 37 38 39 40 41, 41 আর 5 কত? 46, 46 আর 3 47 48 49 আর 1 50, 50 এর শূন্য হাতে কত? 5। তাহলে 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10। তার মানে কত? 100। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে, মানে সমষ্টি হচ্ছে 100। তাহলে আমরা কিন্তু জাস্ট সমষ্টি বের করলাম। আবার অঙ্কটাতে আমি আসছি, কি চাচ্ছে? গড় কত। আচ্ছা বলেন তো, তাহলে সমষ্টি গড় মানে কি আমরা বুঝি গড় মানে হচ্ছে উপরে হচ্ছে রাশিগুলোর সমষ্টি আর নিচে হচ্ছে, এটা হলো সমষ্টি আর নিচে হচ্ছে রাশিগুলোর সংখ্যা। বলেন তো দেখি রাশিগুলোর সমষ্টি কত? 100। তাহলে 100। আর রাশির সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মানে 10। তাহলে আমরা এবার যদি 100কে 10 দ্বারা ভাগ করি, তাহলে 10 10 100। তার মানে সঠিক উত্তর কত? গড় হচ্ছে আমাদের গ নম্বরটা রাইট, 10। এখন আসেন আমি সুপার শর্টকাট মেথড আপনাদেরকে দেখাচ্ছি, এই অঙ্কগুলো আপনারা কিভাবে করবেন। তো 1 থেকে যেহেতু 20 পর্যন্ত বেজোড় সংখ্যা বলেছে, তার মানে আমরা এভাবে লিখতে পারি এটাকে 1 + 3 + 4, সরি আমি ভুল লিখেছি। তো দেখেন আমি কিন্তু এভাবে বলতে পারি যে 1 থেকে 10 পর্যন্ত যে বেজোড় সংখ্যাগুলো আছে, তাহলে 1 3 5 7, শেষেরটা কত? 19। আমি লিখতে পারি এইভাবে। এগুলো হচ্ছে কি সংখ্যা? বেজোড় সংখ্যা। মাঝখানে ডট ডট দিয়ে দিলাম, মাঝখানেরগুলো আর আমি লিখলাম না, তাই ডট ডট ডট। তাহলে বলেন তো শেষের সংখ্যাটা কত? 19। প্রথম সংখ্যাটা কত? 1। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাবেন। তাহলে 19 আর 1 কত? 20। 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। এভাবে মুহূর্তের মধ্যেই আপনারা উত্তর বের করতে পারেন। তো দেখেন আমি কিন্তু ডিটেইলসটাও করালাম, অর্থাৎ একেবারেই হচ্ছে ধরে 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 আপনাকে বোঝালাম যে গড় কিভাবে বের করতে হয়, আর সূত্র দ্বারাও কিন্তু আমি আপনাকে বোঝালাম যে কিভাবে মুহূর্তের মধ্যেই আপনারা গড় বের করে ফেলতে পারেন। আচ্ছা আমরা আরেকটা দেখি, একটা ছোট সংখ্যা, যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। ওকে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কি? তাহলে 1 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, এরপরে 5 একটা সংখ্যা, এবং সব শেষের সংখ্যাটা কত? 9। যেহেতু বলেছি 1 থেকে 10 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড়, তাহলে বলেন তো কি হবে সূত্রের সাহায্যে? শেষেরটা 9, প্রথমটা 1, 9 আর 1 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তার মানে গড় কত? গড় হচ্ছে 5। কিভাবে হলো দেখেন, আমি যদি 1 3 5 7 9 যোগ করি, তাহলে কত হয়? 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 1 22, 22 আর 3 25। তাহলে বলেন তো সমষ্টি কত? সমষ্টি 25। আর 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে 5 5 25। তার মানে নিঃসন্দেহে আমাদের এই রুলটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রুল, এবং এটার কোনো ভুল নেই। তাহলে কি হলো? ধারাবাহিক বেজোড় সংখ্যার গড় নির্ণয় করতে বলে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। আবার আপনারা এই 1 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করিয়েন না, কারণ হচ্ছে 20 তো জোড় সংখ্যা, 20 তো আর বেজোড় না। এই জন্য আমরা বলতে পারি 1 থেকে কত পর্যন্ত রয়েছে? 19। অর্থাৎ 1-এর পরে 3, 3-এর পর 5, 5-এর পর 7, এরপরে ডট 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 19। তাহলে শেষের সংখ্যাটা দরকার আর প্রথম সংখ্যাটা দরকার, এই দুটো পেলেই আমরা বেজোড় সংখ্যাগুলোর বা ধারাবাহিক বেজোড় সংখ্যাগুলোর গড় কিন্তু বের করে ফেলতে পারি। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াত যদি 12 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা নাকি 4 ঘন্টা। তো এই ধরনের অঙ্ক আমরা এর আগে যে নিয়মটা শিখিয়েছি আমরা সেভাবেও বলতে পারি। আমরা কি শিখেছি বলেন তো দেখি? আমরা শিখেছি নৌকা, এরপরে শিখেছি স্রোত, এরপরে এইদিকে শিখেছি অনুকূল, এইদিকে প্রতিকূল, এবং এখানে হচ্ছে স্রোত। আপনাদের হয়তো মনে হতে পারে যে এত কিছু লিখতে তো অনেক সময় লাগবে। আসলে যদি আপনাদের হ্যাবিট হয়ে যায় এই অঙ্কগুলো এভাবে করতে করতে, তাহলে কিন্তু সময় লাগবে না। আচ্ছা বলেন তো দেখি, এখানে কিন্তু ওই রকম গতিবেগ দেওয়া নাই যে ও নৌকার গতিবেগ এত, স্রোতের গতিবেগ এত, এগুলো কিন্তু এখানে বলা নেই। এখানে কি বলা আছে? এখানে শুধু দুটো তথ্য দেওয়া আছে। তথ্য দুটো কি? যে প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। আচ্ছা আমি ধরে নিলাম যে প্রতিকূলে যেতে সময় লাগে x ঘন্টা। ওকে, তাহলে অনুকূলে যেতে সময় লাগবে x/2 ঘন্টা, যেহেতু অর্ধেক, অর্থাৎ এখানে যদি 4 ঘন্টা লাগে, এখানে লাগবে 4/2, তার মানে 2 ঘন্টা। এখানে যদি লাগে 12 ঘন্টা, এখানে লাগবে 12/2, মানে 6 ঘন্টা। তাহলে এটা আমরা ধরে নিলাম যে ধরি প্রতিকূলে যেতে সময় লাগে x ঘন্টা, তাহলে অনুকূলে যেতে সময় লাগবে x/2 ঘন্টা। এবার কি বলা হচ্ছে? যাতায়াতে তার সময় লাগে 12 ঘন্টা। তাহলে যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে, তার মানে আমরা প্রশ্ন মতে বলতে পারি
যে এক্স ঘন্টা প্লাস হচ্ছে এক্স ভাগ 2 ঘন্টা, তার মানে প্রতিকূল যোগ অনুকূল এই দুটো যোগ করলে 12 ঘন্টা পাওয়া যাবে। সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমি যদি লসাগু করি, লসাগু 2, তাহলে উপরে 2x প্লাস হচ্ছে এক্স ইকুয়াল 12। তাহলে কি হচ্ছে, বা উপরে হচ্ছে 3x, তার নিচে 2 ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আমি একটু এখানে ক্যালকুলেশনটা করতেছি। তাহলে এর নিচে 1 রয়েছে, তাহলে 1 দিয়ে 3xকে গুণ করলে হবে 3x ইকুয়াল 12 দিয়ে 2কে গুণ করলে 12 2 24। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমি বলতে পারি 24কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24। তার মানে কত ঘন্টা? 8 ঘন্টা সময় লাগবে আমাদের হচ্ছে যাতায়াতে। ঠিক আছে, সরি আমি ভুল বলেছি। তাহলে এক্স এর মান যেহেতু আমি 8 ঘন্টা বের করেছি, তাহলে বিষয়টা বলেন তো দেখি, প্রতিকূলে সময় লাগবে এক্স এর মান কত? 8 ঘন্টা, তার মানে 8 আওয়ার্স। তাহলে অনুকূলে সময় লাগবে, তাহলে 8 ঘন্টাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 4 ঘন্টা, মানে 4 আওয়ার্স। তাহলে প্রতিকূলে যেতে সময় লাগবে 8 আওয়ার্স আর অনুকূলে যেতে সময় লাগবে 4 আওয়ার্স। আচ্ছা, কি বের করতে বলেছে? স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে, তার মানে 4 ঘন্টা সময় লাগবে। এবং এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে, কারণ হচ্ছে আমরা যেভাবে অনুকূল প্রতিকূল এভাবে দাগ দিয়ে আপনাদেরকে করালাম প্রথমে, তার সাথে কিন্তু বেশ কিছু অমিল এবং ইকুয়েশন বিল্ড আপ করে কিন্তু এই অঙ্কটা করতে হচ্ছে। এবার বলেন তো দেখি, যে প্রতিকূল যেহেতু সময় লাগছে, আমি বাংলা দিয়ে লিখছি, প্রতিকূলে যেহেতু সময় লাগছে 8 ঘন্টা আর অনুকূলে যেহেতু সময় লাগছে 4 ঘন্টা, বলেন তো দেখি তাহলে নৌকার গতিবেগ কত? 8 আর 4 12, তার মানে 6। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার গতিবেগ পাওয়া যায়, মানে পার আওয়ার সে হচ্ছে মানে 6 ঘন্টায় যাচ্ছে আর কি নৌকাটা, যদি কোনো স্রোত তাকে বাধাও না দেয়, হেল্পও না করে, তার মানে 6 ঘন্টায় যাচ্ছে। তাহলে বলেন তো দেখি, স্রোত তাহলে 2 ঘন্টা বেগে একে হেল্প করছে, এই জন্য সে 4 ঘন্টায় পৌঁছাচ্ছে। ওকে, এবার স্রোত তাকে -2 ঘন্টা বেগে বাধা প্রদান করতেছে, এই জন্য সে 8 ঘন্টায় পৌঁছাচ্ছে। ব্যাপারটা ঠিক মানে এগুলো তো আর আমাদের জানতে চায়নি, আমাদের জানতে চেয়েছে যে অনুকূলে কত ঘন্টা সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে অনুকূলে 4 ঘন্টা সময় লাগবে, আর যদি প্রতিকূলে বলতো তাহলে 8 ঘন্টা সময় লাগতো। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হয়? আমি আবার বলছি যে ক এর প্রাপ্ত নম্বর, ক মানে ধরেন একজনের নাম কাশেম, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 70, 85 এবং 75। সে বিভিন্ন পরীক্ষায় এই নাম্বারটা পেয়েছে, ধরলাম বাংলা, ইংরেজি আর গণিতে সে এত নম্বর পেয়েছে, এবং আইসিটি পরীক্ষা চতুর্থ পরীক্ষাটা সে কত নম্বর মানে পাইতে হবে তাকে যেন তার গড় নম্বর 80 হয়, অর্থাৎ গড়ে সে প্লাস নম্বরটা পায়। তার মানে খেয়াল করেন দেখি, চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, তার মানে গড় সংক্রান্ত এই অঙ্কটা। তাহলে আমরা ধরলাম চতুর্থ পরীক্ষায় তাকে এক্স নম্বর পেতে হবে, তাহলে আমি ধরে নিলাম কত নম্বর, ধরি চতুর্থ পরীক্ষায় তাকে নম্বর পেতে হবে এক্স নম্বর। তাহলে আমরা বলতে পারি যে এই যে প্রথম পরীক্ষায় 70, দ্বিতীয় পরীক্ষায় 85, তৃতীয় পরীক্ষায় 75 এবং চতুর্থ পরীক্ষায় সে এক্স নম্বর পেলে তার গড় নম্বর হবে কত বলেন তো দেখি? 80। এই হচ্ছে আমাদের প্রশ্ন মতে বিল্ড আপ। তার মানে গড় মানে কি? গড় মানে উপরে রাশিগুলোর সমষ্টির নিচে রাশিগুলোর সংখ্যা, তাহলে 4টা সংখ্যা যেহেতু রয়েছে, তাহলে বা 5 5 10 আর 0, তাহলে 0 হাতে 1, 7 আর 8, 8 8 16, 16 আর সাথে কত? 17 18 19 20 21 22 23, তাহলে 230 যোগ হচ্ছে এক্স ইকুয়াল 1, তার মানে 80কে 4 দিয়ে গুণ করলে 4 8 32 320, তাহলে বা এক্স ইকুয়াল 320 থেকে যদি আমরা 230 বাদ দিয়ে দেই, তাহলে সুতরাং এক্স ইকুয়াল 0 0 0 দিলাম, 3 আছে 12 করতে 9, তাহলে চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে? 90 নম্বর পেতে হবে, তাহলেই কেবল গড় প্রাপ্ত নম্বর তার কত হবে? 80 হবে। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ওকে, এবার আমরা 10 নম্বরে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটাও গড় সংক্রান্ত একটা অঙ্ক, এবং এই অঙ্কটাও নানান পরীক্ষায় এসেছে, মানে নানান সময়ে এসেছে আর কি। তো 2024 সালে এই অঙ্কটা আবার বেশি আসতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে 6 8 10 এর গাণিতিক গড়। এই যে গাণিতিক গড় শব্দটা রয়েছে এখানে, যে বলা হচ্ছে যে গাণিতিক গড়, এই গাণিতিক গড় শব্দটার অর্থ কি? ওকে, এই গাণিতিক গড় শব্দটার অর্থ হচ্ছে কিন্তু যোজিত গড় বা শুধু গড়, মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাভারেজ। তার মানে 6 8 এবং 10 এর অ্যাভারেজ বা গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান, তার মানে কোন সংখ্যার গড়ের সমান। গাণিতিক শব্দটা এমনিতেই এখানে লাগানো হয়েছে, গাণিতিক যার ইংরেজি হচ্ছে অ্যারিথমেটিক, আর গড়ের ইংরেজি হচ্ছে মিন বা হচ্ছে
অ্যাভারেজ বা আমরা মিনও বলতে পারি, এটাকে মিন মানেও গড় বোঝায়, অ্যারিথমেটিক মিন বা শুধু অ্যাভারেজ আমরা এটাকে বলতে পারি। তাহলে 6, 8 এবং 10-এর গাণিতিক গড়, তার মানে আমরা 6, 8 এবং 10-এর গড়টা একটু বের করি, কত হয় আমরা দেখি। 6 যোগ 8 যোগ 10, একে যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় পাবো। তাহলে 10 আর 8 18, 18 8 6 24, যদি 24কে আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 8 24 8, তার মানে আমরা গড় কত পেলাম বলেন তো দেখি। আমরা গড় পেলাম কিন্তু 8। এবার আসেন, এবার বলা হচ্ছে যে এই 8 গড় হতে হবে 7, 9 এবং কোন সংখ্যা আমি বসালে গড়টা তাদের 8 হবে। তাহলে আমি বলতে পারি x বসালে হবে, তাহলে 7 যোগ 9 যোগ x যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় কত হবে 8। এইভাবে প্রশ্নমতে বিল্ড আপ করতে হবে। এটা হচ্ছে দেওয়া আছে আর এটা হচ্ছে প্রশ্নমতে। তাহলে বা উপরে 9 7 16 যোগ x ভাগ কত 3 ইকুয়াল হচ্ছে 8, এর নিচে 1 রয়েছে, তাহলে বা এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 16 যোগ x আর 3 8 কত 24, তাহলে বা x ইকুয়াল টু 24 থেকে 16 বাদ দিলে কত থাকে 8, তাই না? তার মানে x এর মান হচ্ছে 8, এই 8ই হচ্ছে এখানে অ্যান্সার। তার মানে আমরা বলতে পারি 7, 9 এবং 8 যদি হয় তাহলে গাণিতিক গড় আগেরটার সমান, অর্থাৎ এটারও গড় 8 হবে, এটারও গড় 8 হবে। ঠিক আছে, এই জন্য আমাদের এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে 2বার ক্যালকুলেশনটা করতে হচ্ছে, অনেকের মাথায় কিন্তু বিষয়টা কাজ নাও করতে পারে, এই জন্য কিন্তু এই অঙ্কটা দিয়ে দিচ্ছে। এবার আমরা 11তে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, লসগু গসগু সংক্রান্ত অঙ্ক আমি কিন্তু অনেকবার করে দিয়েছি আপনাদেরকে, তো আরও একবার দেখেন অঙ্কটা আপনারা করতে পারবেন কিনা। দুটি সংখ্যার লসাগু 84, গসগু 7, একটি সংখ্যা 21 হলে বলা হচ্ছে অপর সংখ্যাটি কত। এই যে অপর সংখ্যা আমাদেরকে বের করতে বলা হচ্ছে, এই অপর সংখ্যা মানে কি? লসাগু গুণন গসগু ভাগে একটি সংখ্যা। আপনারা নিশ্চয়ই করতে পারবেন, আমি বলেই দিলাম, কিন্তু তারপরেও আপনারা অ্যান্সারটা বের করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে 11 নম্বরের উত্তর কত হবে। ঠিক আছে, এরপর আমরা 12 নম্বরে চলে যাচ্ছি। এটা দেখেন কি বলা হচ্ছে, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার, নদীপথে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে, তার মানে কত ঘন্টা সময় লাগবে। নিশ্চয়ই আমি যে অঙ্কগুলো করিয়েছি নৌকা এবং স্রোত সংক্রান্ত আজকের এই লেকচারে, সেখান থেকে আপনারা এই অঙ্কটার অ্যান্সার বের করতে পারবেন। তো 12 নম্বর অঙ্কটাও আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাও গড় সংক্রান্ত একটা অঙ্ক। বলা হচ্ছে 1 হতে 59 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। বলা হচ্ছে কিন্তু ক্রমিক মানে ধারাবাহিক সংখ্যা, মনে রাখতে হবে। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে কি সংখ্যা, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এভাবে এই সংখ্যাগুলোকে আমরা বলি ক্রমিক সংখ্যা। তো আপনারা যদি ক্রমিক সংখ্যার গড় কোথাও দেখতে পান এবং সেটা যদি মানে যত থেকে শুরু হবে সেটা এবং যে পর্যন্ত যাবে সেটা, এই দুটো যোগ করে আপনারা যদি 2 দিয়ে ভাগ করতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে আপনাদের গড় বের হয়ে যাবে। তাহলে কি বললাম, কিভাবে বের হবে? তাহলে শেষ সংখ্যাটা কত 59, প্রথম সংখ্যাটা কত 1, তার মানে শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা ভাগ হচ্ছে 2, তাহলে গড় বের হয়ে যাবে 59 আর 1-এ কত 60 ভাগ কত 2, তাহলে 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 30, তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ওকে, তো দেখেন মুহূর্তের মধ্যেই আপনাদের উত্তর হয়ে যাবে যদি আপনারা অঙ্ক করতে জানেন। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ... ধারাটির কততম পদ 302? 60তম, 70তম, 90তম নাকি 100তম? এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে দেখা গিয়েছে। তো আমরা অঙ্কটা যদি দেখি যে বলেছে কততম পদ, তার মানে আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি বলেন তো দেখি? সূত্রটা হচ্ছে n-তম পদ। তাহলে n-তম পদ ইকুয়াল বা শেষ পদ ইকুয়াল আমরা কি বলতে পারি? ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এইখানকার এই n মানে কিন্তু পদ সংখ্যা, যেটা আমাদেরকে বের করতে বলেছে। আর এখানকার n-তম পদ মানে কিন্তু শেষ পদটা। তাহলে শেষ পদটা কত 302, তাহলে কততম পদ 302? তার মানে 302 হচ্ছে শেষ পদ, তার মানে আমরা 302 বসাই দিলাম ইকুয়াল এ কত, এ হচ্ছে প্রথম পদ হচ্ছে 5 যোগ nটা nই থাকলো যেহেতু পদ সংখ্যা বের করতে বলেছে, তার মানে n মাইনাস 1 ইন্টু d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল। তাহলে 8 থেকে 5 গেলে থাকে 3, তার মানে 3 দিয়ে দিলাম। তাহলে 302 ইকুয়াল 5 প্লাস 3 দিয়ে গুণ করলে 3n মাইনাস 3।
তাহলে 302 ইকুয়াল 3 থেকে 5 থেকে 3 গেলে 2 থাকে, তাহলে 2 যোগ 3n। তাহলে বলেন তো এই 2 যদি এই দিকে আসে তাহলে 300 ইকুয়াল 3n, তাই না? তাহলে এখন আমরা এখানে করতেছি ক্যালকুলেশনটা, তাহলে আমরা বলতে পারি 3n ইকুয়াল টু 300। তাহলে সুতরাং n ইকুয়াল 300কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 100। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 100। তাহলে কততম পদ? 100তম পদ হচ্ছে 302। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর ঘ। এরপর আমরা 15 নম্বরে চলে যাচ্ছি। স্ক্রিনের 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তার মানে কত সময় লাগবে, সময়গুলো কিন্তু সেকেন্ডে দেওয়া রয়েছে। 45 সেকেন্ড, 54 সেকেন্ড, 40 সেকেন্ড নাকি 36 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা জিনিস আমাদের রয়েছে। একটা 120 মিটার লম্বা ট্রেন, তার মানে ট্রেনটার দৈর্ঘ্য 120 মিটার, আর 330 মিটার লম্বা একটি সেতু, তার মানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে। আর অ্যান্সার বের করতে হবে সেকেন্ডে, আর এখানে ট্রেনের গতিবেগ ঘন্টায় দেওয়া আছে। তাহলে আমরা সবগুলোকে একটা এককে রূপান্তর করব, যেমন কিলোমিটারকে আমরা মিটারে রূপান্তর করব আর মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করব। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তো আমরা এখন এখানে একটা ট্রেন অঙ্কন করার চেষ্টা করি। তো আপনারা মনে করেন যে এই হচ্ছে আমাদের একটা ট্রেন, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ট্রেন, যে ট্রেনটার হচ্ছে আমাদের কত মিটার লম্বা বলেন তো দেখি? এই ট্রেনটা হচ্ছে আমাদের 120 মিটার লম্বা। ধরে নেন এটা একটা ট্রেন, আসলে ধরতে তো আর অসুবিধা নেই, আমি যাই আঁকি না কেন, এটা হচ্ছে একটা 120 মিটার ট্রেন। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে একটা সেতু। ওকে, এটা হচ্ছে একটা সেতু। সেতুটার দৈর্ঘ্য কত বলেন তো দেখি? সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার। তাহলে আমি ধরলাম 330 মিটার হচ্ছে সেতুটা। তাহলে এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে ব্রিজ বা সেতু। ঠিক আছে, তো এখন এই যে ট্রেনটা যখন সেতুটাকে অতিক্রম করবে, তার মানে এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে এই ট্রেনটা যখন এই দিক দিয়ে ঢুকে ট্রেনটা যখন এইভাবে মাথা বের করলো, সাথে সাথেই কিন্তু ট্রেনটা সেতুটা অতিক্রম করলো না। যতক্ষণ না পর্যন্ত ট্রেনের এই লেজটা অতিক্রম করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না যে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করে গিয়েছে। তাহলে এটা ধরেন ট্রেনের মাথাটা আর এটা ধরেন ট্রেনের লেজটা। তার মানে সেতুটা অতিক্রম করার পর, মানে মাথাটা বের করার পর আরও 120 মিটার দূরত্ব না যাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে ট্রেনটা সেতু অতিক্রম করেছে। তাহলে মোট এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে যাতায়াতের যে জায়গাটুকু সেটা হচ্ছে কিন্তু 330 আর 120 কত হয় বলেন তো দেখি? মোট দূরত্ব অতিক্রম করতে হবে তাকে 0 0 দিয়ে দিলাম, 2 আর হচ্ছে 3 5 দিয়ে দিলাম, আর 3 আর 1 4 দিয়ে দিলাম। তাহলে 450 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে। এই জিনিসটা আমরা এই লাইন থেকে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসেন, আমরা যে জিনিসটা এখানে দেখাবো সেটা হচ্ছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। আচ্ছা, আমি এখানে লিখছি যে ঘন্টায় কত? 30 কিলোমিটার। আচ্ছা বলেন তো দেখি 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। তাহলে 30 কিলোমিটার মানে হচ্ছে একে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে মিটার পাওয়া যায়। আর ঘন্টায় মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 60 মিনিট মানে 3600 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 3600 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে এত মিটার। তাহলে বলেন তো 1 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যাবে? তাহলে 30 গুণন 1000 ভাগ হচ্ছে কত? 3600। তাহলে 0 0 0 0 কেটে দিলাম, তাই না? আচ্ছা, এক কাজ করি, আমি এখানকার একটা শূন্য কম কাটি, একটা শূন্য কেটে দিলাম আর এই শূন্য কেটে দিলাম। তাহলে হবে কি 3 দিয়ে 36কে ভাগ যাবে, 3 12 36 12। তাহলে 3 4 12 3, ওই 4 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে 4 25 100। তার মানে বলেন তো দেখি 25/3 মিটার যাবে ট্রেনটা 1 সেকেন্ডে। তাহলে 25/3 মিটার। আমরা যদি একটু সংখ্যার হিসেব করি 8 দশমিক সামথিং হবে এত মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় ধরেন 8 দশমিক সামথিং মিটার। 25/3 মানে কি 3 8 24, 8.33, তাই না? তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার। আচ্ছা বলেন তো দেখি যে যেহেতু ট্রেনটার এত মিটার রাস্তা যেতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে এত মিটার রাস্তা যেতে কতক্ষণ সময় লাগবে? আমি কিন্তু একেবারে বুঝায় অঙ্ক করতেছি আপনাদেরকে। তাহলে আমি এখানে লিখতে পারি যে 25/3 মিটার রাস্তা অতিক্রম করে 1 সেকেন্ডে।
তাহলে আমি এবার বললাম আপনাদেরকে যে 25/3 মিটার রাস্তা অতিক্রম করে 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার রাস্তা অতিক্রম করবে ট্রেনটা কত সেকেন্ডে? তার মানে 1 গুণন এই 3 চলে যাবে উপরে, আর ওই 25 চলে আসবে কোথায়? নিচে। তাহলে এবার আসেন 450 মিটার রাস্তা অতিক্রম করবে কত সেকেন্ডে ট্রেনটা? তাহলে উপরে 3 গুণন 450, নিচে কত? নিচে হচ্ছে 25। তাহলে 25 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 5 25 থাকলো 5, তাহলে 5 নং 45 শূন্য দিয়ে দিলাম, তাহলে 5 18 90, তাহলে 3 18 কত? 54। তাহলে কত সেকেন্ড সময় লাগবে? 54 সেকেন্ড। দেখেন কতটা পথ পাড়ি দিয়ে আমাকে অঙ্ক করতে হলো। এখন এই অঙ্কটা করার জন্য শর্টকাট ওয়ে রয়েছে। আপনারা যদি সুপার শর্টকাট মেথডে এই অঙ্ক করতে চান তাহলে আই বাটনে খেয়াল করেন। আই বাটনে আমার একটা ভিডিও রয়েছে ট্রেন সংক্রান্ত, কয়েকটা ভিডিও রয়েছে, তার মধ্যে আমি এই ভিডিওটাতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি ট্রেন সংক্রান্ত অঙ্কের। তো এবার আপনারা আই বাটনে ক্লিক করেন, করে সেই অঙ্কগুলোতে চলে যান। ঠিক আছে? তো এবার দেখেন আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 16 নম্বর অঙ্কটা দেখেন, এটাও ট্রেন সংক্রান্ত একটা অঙ্ক। বলা হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তো আপনারা মাথা খাটায় এই অঙ্কটা করে ফেলেন। ঠিক আছে? 17 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং কি বলা হচ্ছে, এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত? তো লসাগু বের করার জন্য যেহেতু অনুপাত দেওয়া আছে, আপনারা খেয়াল রাখবেন যদি কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকে এবং আমাদের কি গসাগুও দেওয়া থাকে, তাহলে অনুপাত এবং গসাগু এই দুটো যদি দেওয়া থাকে আর যদি আমাদের লসাগু বের করতে বলে, তাহলে মুহূর্তের মধ্যেই আমরা কিন্তু উত্তরটা বের করে ফেলতে পারবো। কিভাবে সেটা সম্ভব? সম্ভব হচ্ছে অঙ্কে যে সংখ্যাগুলো দেয়া রয়েছে 5 একটা, 6 একটা এবং 8 একটা, এগুলো ধারাবাহিকভাবে আপনারা গুণ করে দেবেন, গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। এই ধরনের অঙ্ক করার জন্য এটা হচ্ছে সুপার শর্টকাট ওয়ে। তাহলে 5 6 30, 30 কাট দিয়ে গুণ করলে 3 8 24, তার মানে 240, তার মানে আমাদের সঠিক উত্তর হবে কত? 240। তো এইভাবে আপনারা যদি বুঝে বুঝে অঙ্ক করতে পারেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই অঙ্কগুলো আপনারা এমসিকিউ পরীক্ষায় দাগায় আসতে পারবেন। এরপরে দেখেন আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 18 নম্বরটা দেখেন, বলা হচ্ছে একটি ট্রেনের গতি ঘন্টায় 75 কিলোমিটার, ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার হলে 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো এটাও আমি করে দিব না, যেহেতু আপনারা নিয়ম শিখেছেন বা আমি নিয়মটা শিখিয়েছি, এই অঙ্কটাও আপনারা প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি 15টা বা 16টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি 4-5টা আপনাদের প্র্যাকটিস দিব। সেই অঙ্কগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথা খাটিয়ে করতে হবে, না হলে কিন্তু আপনারা কতটুকু শিখলেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে? এরপর আমি পরেরটাতে চলে যাচ্ছি। এবার আসেন কি বলা হচ্ছে, যে দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং কি বলা হচ্ছে তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? এবার দেখেন কি বলা হচ্ছে, এবার গসাগু বের করতে বলেছে। মনে রাখতে হবে যে যদি লসাগু বের করতে বলতো আর অনুপাত যেহেতু দেওয়া আছে এখানে, তো সেক্ষেত্রে আমরা করতাম কি, যে সবগুলো গুণ করে দিতাম। এবার যেহেতু গসাগু বের করতে বলেছে, আমরা করব কি, এই যে 7 আর 5 অনুপাত দুটো রয়েছে, এই অনুপাত দুটো গুণ করব। তাহলে 5 সাথে কত হয়? 35। ওই 35 দিয়ে 140কে ভাগ করে দিলে যা হবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমি করে দিচ্ছি আপনাদের। তাহলে গসাগু যদি আমাদের বের করতে বলে, তাহলে আর যদি কি থাকে, অনুপাত আর লসাগু দেওয়া থাকে, তাহলে লসাগুটা হবে উপরে আর অনুপাতের গুণফল হবে কোথায়? নিচে। ঠিক আছে? তাহলে লসাগু কত? লসাগু 140 আর অনুপাতের গুণফল কত? 5 সাথে কত? 35। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 5 সাথে 35, তাহলে 7, তাহলে 7 দুগুণ 14, 20, তাহলে 4 5 20। তার মানে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে ক। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা রিসেন্ট বিসিএস পরীক্ষার একটা অঙ্ক। বলা হচ্ছে এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়। যাত্রা স্থান থেকে, যাকে এখানে একটু বানান ভুল হয়েছে, তাহলে কি বলা হচ্ছে, যে যাত্রা স্থান থেকে ন দিয়ে দিলাম, সরি একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বলা হচ্ছে যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে লিখলাম, কিভাবে লিখবো আমরা? আমরা লিখবো উপরে উত্তর, তার নিচে দক্ষিণ, এদিকে লিখবো আমরা পূর্ব, এদিকে আমরা লিখবো পশ্চিম। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, তাহলে পশ্চিমে যাচ্ছে, এখান থেকে ধরেন শুরু করেছে 5 মাইল পশ্চিমে যাচ্ছে, তাহলে পশ্চিমে গেল 5 মাইল। ওকে, আমরা পেয়ে গেলাম পশ্চিমে 5 মাইল, এটা এই দূরত্বটা।
এবার বলা হচ্ছে এর পশ্চিমে 5 মাইল পশ্চিমে, এরপর 2 মাইল দক্ষিণে যাচ্ছে, তাহলে দক্ষিণে যাচ্ছে কয় মাইল? 2 মাইল, তার মানে এটা থেকে এই পর্যন্ত এটা ধরেন 2 মাইল। আরেকটু বড় করে দিচ্ছি, এটা হলো 5 মাইল, এটা হলো 2 মাইল, ঠিক আছে, যাচ্ছে। তার মানে ব্যক্তিটার অবস্থান এখানে। এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়, তাহলে আবার 5 মাইল কোথায় যাচ্ছে? আবার 5 মাইল সে পশ্চিমে যাচ্ছে, তার মানে আবার সে এই দূরত্বটা অতিক্রম করছে। প্রথমে যতটুকু গিয়েছিল, পরে আবার সে ততটুকু গিয়েছে। এবার কি বলা হচ্ছে? বলা হচ্ছে যাত্রাস্থল থেকে তার সরাসরি দূরত্ব কত। তার মানে সে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই দূরত্বটা তার কত, সে জিনিসটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। ওকে, তাহলে এই দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি বলেন তো দেখি। তাহলে দেখেন কি হবে এখানে, যেহেতু এই যে 5, এই 5টা কার মান? এই 5টা হচ্ছে এটার মান, অর্থাৎ এই পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়েছে যেটার মান। আর এই 2টা কার মান বলেন তো দেখি? এই 2টা হচ্ছে কিন্তু এই যে রেখাটা, এই রেখাটার মান কিন্তু 2। আমি একটু ছোট করে এখানে দিয়ে দিলাম, এটা হলো 2। তাহলে আমি এবার একটা বিষয় আপনাদেরকে বলি, যে যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ তৈরি করা এই অবস্থায় যাচ্ছে না, আমরা একটা বুদ্ধি করতে পারি। এই লাইনটাকে, এটা যেহেতু এখান থেকে এই পর্যন্ত 5, আবার এটা যেহেতু এখান থেকে এই পর্যন্ত 5, তাই আমি এই লাইনটাকে এই পর্যন্ত বর্ধিত করে দিতে পারি। আচ্ছা বলেন তো, এখান থেকে এই পর্যন্ত বর্ধিত করলে, এটা যেহেতু 5, তাহলে এটাও 5, তাহলে 5 5 কত হলো? এইটা কত হলো? এখান থেকে এই পর্যন্ত এটা কত হলো? এটা নিশ্চয়ই 10 হলো, বোঝা যাচ্ছে। এবার এই যে এইটা যেহেতু এখান থেকে এই পর্যন্ত 2, তাহলে বলেন তো এটাও কত? এটাও 2। এখন এটা হলো ভূমি, এটা হলো লম্ব, তাহলে এখন আমরা এই অতিভুজটা বের করার জন্য সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এই যে আমার এই কালার করা যে অংশটুকু, এই অংশটুকু এখন আমাদের কিন্তু পিথাগোরাসের সূত্র বরাবর হয়ে গিয়েছে। ওকে, আমি একটু ইয়েলো কালার করে দিয়েছি। তাহলে খেয়াল করেন বিষয়টা, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি পাই বলেন তো দেখি? পাই যে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, সরি মাঝখানে ইকুয়াল চিহ্ন হবে, আমি প্লাস দিয়ে ফেলেছি। তাহলে কি হবে? ইকুয়াল দিলাম লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির উপর স্কোয়ার। তাহলে যেহেতু এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা বের করতে হবে, তাহলে আমি বলতে পারি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত? 2, তাহলে 2 এর স্কোয়ার যোগ ভূমি হচ্ছে 10, তাহলে 10 এর স্কোয়ার। আচ্ছা বলেন তো 2 এর স্কোয়ার মানে 4 যোগ 10 এর স্কোয়ার মানে কত? 100। তাহলে কত হচ্ছে ফলাফলটা? 104। তার মানে আমরা এখানে কি বলতে পারি? অতিভুজের উপরে স্কোয়ার, অতিভুজ তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 104। তাহলে অতিভুজের মানটা কত হবে? 104কে রুট করলে যত হয় তত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 104কে রুট করলে হয় 10 দশমিক সামথিং। তাহলে 10 দশমিক এর পরে একটা দশমিক সংখ্যা এখানে কোথাও কি আছে? এখানে আছে 8, এখানে 15, এখানে আছে 12। তার মানে উত্তর হবে উপরের কোনোটিই নয়, অর্থাৎ এই অঙ্কটার কোনো অ্যান্সার নেই। এটা সম্ভবত 43তম বিসিএসের একটা অঙ্ক। তো অবশ্যই এই যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 20টা করে অঙ্ক থাকছে, কমপক্ষে 15টা অঙ্ক আমি করে দিচ্ছি, পাশাপাশি 4-5টা অঙ্ক আপনাদেরকে করার জন্য দিচ্ছি। তো অবশ্যই আপনারা অঙ্কগুলো করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আমি দ্রুত সময়ের মধ্যেই কমেন্টগুলোর অ্যান্সার জানানোর চেষ্টা করব যে অঙ্কগুলোর সঠিক উত্তর কত। তো ঠিক আছে, তো ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা সবার সাথে, আর অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো দিয়ে রাখেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।